লেখক উজ্জ্বল সংযুক্তার বাস্তব। বাড়ির কর্তা মোবাইলটা ঘাঁটছিল বসে বসে অনেকক্ষণ থেকেই। চুপি চুপি পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম গল্প লিখছে মোবাইলে। কিছুটা পড়ার চেষ্টা করতেই মোবাইলটা রেখে দিয়ে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মৃদু হেসে বলে, কি দেখছো এত? বাহ, তুমি কি প্রেমপত্র লিখছো, কার সাথে লাইন মারছো সেগুলো দেখবো না? এই বয়সে ভীমরতি ছাড়া কি বলবো তোমাকে? বলে হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে যাই। একটু আওয়াজ করে বললেন, মোবাইলটা তো বাড়িতেই থাকে, কি কি লিখছি দেখে যাও, কার কার সাথে প্রেম করছি সেটাও দেখে যাও, তাহলেই না বুঝবে। রান্নাঘরের তরকারিটায় খুন্তি চালিয়ে আওয়াজ দিলাম, প্রেম করায় যে তুমি ওস্তাদ সেটা কি আর আমার জানতে বাকি আছে এতদিনে? তবে যাই করো বাপু, গল্প লিখতে লিখতে আমাদের প্রেম কাহিনীটা যেন আর লিখে দিও না। ভালোই বলেছ, তবে লিখলে ক্ষতি কি শুনি? ঘটনাটা একই থাকবে, নামগুলো একটু বদলে দিলেই হলো। কিরকম রেসপন্স পাওয়া যায় দেখো না। তোমাকে বিশ্বাস নেই। এখন এই লকডাউনে কাজ তো কিছু নেই, ওই বাজার করা আর এসে টিফিনের পরে গল্প লেখা। এই যে মিথ্যেবাদী সুন্দরী, বাড়ির কাজ কিছুই করি না নাকি? না না, সেটা কেন বলবো। সকালে বাজারটা করে দিয়ে এসেই আমার হাতে হাত লাগিয়ে তরকারিগুলো কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, পরিপাটি করে রেখে অনেক সাহায্য করো। এটা তো আমি হাজারবার মানব। কজনের ভাগ্যে এরকম স্বামী পাওয়া যায়? এই দিক দিয়ে আমি খুব ভাগ্যবতী। বলে আমি আমার কাজে মন দিলাম। উনিও নিজের মোবাইল নিয়ে বসে ঘাঁটতে শুরু করলেন। লকডাউনের আগে মানুষটাকে প্রায় সারাদিন চোখেই দেখতে পেতাম না। মাঝে মাঝে তো গভীর রাত্রে ফিরে আসতেন নিজের কাজের থেকে। রাত্রি 11টা বেজে যাওয়ার পর মনটা চঞ্চল হয়ে উঠত। কোথায় আছে? মনটা ছটফট করে উঠত কোনো এক অজানা আশঙ্কায়। কতবার বলেছি এই বয়সে বেশি ভারী কাজ নিও না, কিন্তু কে কার কথা শোনে? লোকটাই তো কাজ পাগল। প্রথম লকডাউনের পরে মনে মনে ধন্যবাদ দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে। কারণটা অবশ্যই ছিল, দীর্ঘ 38 বছর বিবাহিত জীবনের পরে এই লকডাউনটাই অনেকটাই কাছে পেয়েছিলাম মনের মতন করে মানুষটাকে। এই লকডাউন পড়ার পরে ওনার সকাল 7:30টার আগে বিছানা ছাড়তে মন চায় না। সকালের চা এনে বেশ কয়েকবার ডাকলে তবেই নড়ে চড়ে বসবে। চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে কোমর পিঠটা একটু টিপে দিলেই মনটা যে খুশি হয়ে ওঠে সেটা বুঝতে বাকি থাকে না। ব্যাস 2 কি 3 মিনিটের কাজ, তাতেই সকালটা উৎফুল্ল হয়ে ওঠা মুখটা দেখে আমার মনটা ভরে ওঠে। চা খাওয়াটা শেষ হতে টয়লেট ওনার ফাঁকা চাই। আজকের না, দীর্ঘদিনের অভ্যেস। সেই জবে থেকে প্রথম সংসার করতে ঢুকেছিলাম তখন থেকে এটা লক্ষ্য করেছি। তারপরে চললেন ব্যাগটা হাতে করে বাজারের উদ্দেশ্যে। বন্ধু বান্ধবের সাথে মিনিট 10 সময় কাটিয়ে কিছুক্ষণ পরেই বাজার করে ফিরলেন। এসেই নিজের হাতে বাজার থেকে আনা তরিতরকারি সাজিয়ে আগে জিজ্ঞেস করে উঠবে, কি গো, আজকে কি কি তরকারি কাটতে হবে বলো? একবার বলে দিলেই যথেষ্ট। পরিপাটি করে সব আনাজপত্র, পেঁয়াজ রসুন কেটে সাজিয়ে থালায় রাখার পরে বেঁচে যাওয়া তরকারি ফ্রিজে সাজিয়ে রাখা। দরকার পড়লে মাছ মাংসগুলো নিজের হাতে ধুয়ে দেন, তবে আমি বেশিরভাগ দিন ওইগুলো করতে দিই না, নিজের হাতেই করে নিই যথাসম্ভব। এরপরে টিফিনটা খেয়ে মোবাইলটা ধরে বসেন। সত্যি বলতে কি, ওনার এই কেয়ার নেওয়াটাকে উপভোগ করি। খুব ভালো লাগে, মনটা ভরে ওঠে যখন এসে দাঁড়িয়ে পড়ে রান্নাঘরে। হাত থেকে খুন্তিটা নিয়ে বলে, তুমি একটু বসো পাখার নিচে, বাকিটা আমি করে দিচ্ছি। বলতে অসুবিধা নেই, এই লকডাউন না হলে এত ভালোবাসা পেতাম না। এতদিন পর এই কেয়ারিংটা মনকে বারংবার ছুঁয়ে যায়। খুব কম বয়সে বিয়ে হয়েছিল আমাদের। উনি তখন চাকরি করতেন ডিফেন্সে। ওনার ছোট বোন আমার ক্লাসমেট ছিল, তখন ক্লাস 10-এর ছাত্রী আমি। একদিন বান্ধবীদের সাথে স্কুলের পরে বাড়ি ফিরতে ফিরতে একটা ছেলে এসে পথ আগলায় মোটর বাইক নিয়ে। আমাকে টার্গেট করেছিল। সেদিন ভয়ের চোটে 2 পা পিছিয়ে গিয়েছিলাম। সামনে মোটর বাইকে বসা সৌম্য সুন্দর লম্বা চওড়া মাত্রাতিরিক্ত স্মার্ট চেহারার ছেলেটা আমার একদম মুখের কাছে মুখটা এনে বলেছিল, খুব ভালো লাগে তোমাকে, বিয়ে করবে আমাকে? কথাটা শুনে লজ্জায় মাটিতে ঢুকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সেদিন।
মুখটা নিচু করে কখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়েছিল, আজকে সেই সব ভাবলে হাসি আসে। কোনো রকমে পেছন ফিরে দৌড়ে পালাতে যাব, ততক্ষণে আমাকে জড়িয়ে ধরেছে ওনার বোন নীলিমা। বলে ওঠে, কি রে শিখা, পালাচ্ছিস কেন? ছেলেটা কি তোর পছন্দ হয়েছে বলতো? একদম মিথ্যে কথা বলবি না বলে দিলাম। নীলিমা আমাকে জড়িয়ে ধরে টানতে টানতে ছেলেটার কাছে নিয়ে গেছিল। তখনও জানতাম না ওটা নীলিমার দাদা। এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে দাদার গলা জড়িয়ে একটা চুমু খেয়ে জিজ্ঞাসা করেছিল, কি রে দাদা, আমার বান্ধবীকে তোর পছন্দ খুব না? সত্যি করে বলবি, মিথ্যে বললে কিন্তু মার খাবি। একটা স্নিগ্ধ হাসি ওনার মুখ দিয়ে তখন বেরিয়ে গিয়েছিল। যেটা সত্যি সেটাই তো বলেছি, জিজ্ঞাসা কর তোর বান্ধবীকে। আমাকে কি উনি পছন্দ করবেন? যদি আমাকে পছন্দ করে, এক্ষুনি এই ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে যাব তেপান্তরের মাঠ পেরিয়ে অচিন দেশের রাজপ্রাসাদে। সেখানে আমি আমার অন্তরের দেবী করে রাখবো তোর বান্ধবীকে। জিজ্ঞাসা কর রাজি আছে কিনা। আমি ততক্ষণে মরমে মরে যাচ্ছি। চোখ দিয়ে হাপুস হুপুস জলের ধারা বয়ে আসছে, হাত পাগুলো রীতিমতো কাঁপতে শুরু করেছে। এই প্রথম এমন করে কেউ এত সামনে থেকে বলল আমাকে। যতই নীলিমা মজার ছলে কথাগুলো বলেছিল, আমি কিন্তু পুরোটাই সিরিয়াস ছিলাম। রান্না করতে করতে কখন স্মৃতি রোমন্থনে হারিয়ে গেছিলাম মনে নেই। আলু উচ্ছে ভাজার পোড়া গন্ধ বের হতেই চমকে উঠলাম। ওদিক দিয়ে উনিও আওয়াজ দিলেন, কি গো, কার চিন্তায় ডুবে আছো? তরকারি যে পুড়ে গেল। সত্যি লজ্জা পেয়ে যাই। তাড়াতাড়ি ভাজাটাকে বাগে আনতে চেষ্টা করলাম, সাথেই বলে উঠলাম, কার চিন্তায় ডুবে থাকবে গো? একজনই তো আমার মন মন্দিরে জায়গা করে বসে আছে, তার চিন্তাতেই তরকারিটা পুড়ে গেল। দুদিন যেতে না যেতেই ওদের বাড়ি থেকে সম্বন্ধটা এসে পৌঁছালো আমাদের বাড়ি। নীলিমার ছোটকাই নিয়ে এসেছিল সম্বন্ধটা। এসেই বাবাকে বলেছিল, আপনাদের মেয়েটিকে আমাদের বাড়িতে যদি দেন আমার ভাইপোর জন্য, তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। বাবা আকাশ থেকে পড়েছিলেন। আমাদের মতন গরিব ব্রাহ্মণ পরিবারের মেয়েকে ওদের মতন পরিবার যে বউ করে নিতে আগ্রহী, এইটা জেনে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি মজা করছেন না তো মশাই? আরে না দাদা, আপনার মেয়েকে নিয়ে মজা করব এমন উদ্ধত আমি নই। তবে সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে এখন থেকে উৎসব লেগে আছে। বাড়িতে সবাই জেনে গেছে আমার ভাইপোর আপনার কন্যাকে পছন্দ হয়েছে, আর তার জন্যই উৎসব বলতে পারেন। এখন আপনার অনুমতি সাপেক্ষ। বাবা যেন ধন্য ধন্য হয়ে গিয়েছিল। 3 কন্যা 2 পুত্রের গরিবের সংসার। বড় কন্যাকে অনেক কষ্টে বিবাহ দিয়েছেন, পরপর আরও 2 কন্যা বিবাহযোগ্য হয়ে উঠছে। সেই চিন্তাতেই বাবার শরীর খারাপ থাকত। ভাই দুটো তখন অনেক ছোট। অযাচিতে এই আমন্ত্রণে অভিভূত হয়ে পড়লেন। নীলিমার কাকার হাত দুটো ধরে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে গেছিল বাবার সেদিন। দরজার আড়াল থেকে ওই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। মুখে আঁচল চাপা দিয়ে দৌড়ে গেছিলাম। বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়েছিলাম। বাবার চোখ দিয়ে বয়ে যাওয়া অশ্রু অন্তরে অনেকটা আঘাত লেগেছিল। মনে হয়েছিল, আমরা মেয়েরা কি এতটাই বোঝা হয়ে গেছি? এই পরিবারের আমাদের বিদায় না করতে পেরে বাবার এই দুঃখ। মন সায় দিয়ে ওঠেনি সেদিন। অনেক পরে বুঝেছিলাম বাবার সেই কষ্টটার কারণ। কয়েকদিনের মধ্যেই আশীর্বাদে ঘটা করে হয়ে যায়। অমিতের ছুটি কম থাকার ফলে 6 মাসের জন্য স্থগিত রাখা হয় বিবাহ তারিখ। ততদিনে আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আমাদের গরিব পরিবার যথাসাধ্য চেষ্টা করেছিল কন্যা বিদায়ের জন্য, কিন্তু বিয়েতে এতটুকু খামতি রাখেনি অমিতের পরিবার। বেশ অনুষ্ঠান করেই বৌভাত হয়েছিল। অনেক পরে জানতে পারি অমিত লুকিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠানের জন্য টাকা দিয়েছিল আমার বাবার হাতে। মাত্র 17 বছর বয়সে এই বাড়িতে এসে উঠেছিলাম নতুন বউয়ের বেশে। তখন ভরা সংসার। শ্বশুর শাশুড়ি দেওর ননদ, একদিকে যেমন খুশি হয়েছিলাম, আরেকদিকে একটা বিরাট ভয় ছিল। শাশুড়ি শ্বশুর মশাই দেবতার মতন, দেওরের তো কোনো কথা নেই। বয়সে অনেকটাই ছোট আমার থেকে, সব সময় পেছন পেছন ঘুরে বেড়াতো বৌদিমণি বৌদিমণি বলে। ননদ, সে তো আমার সখী ছিল, আমার ক্লাসমেট, সব থেকে ভালো বান্ধবী।
এইদিকে যেমন আমি খুব ভাগ্যবতী ছিলাম, তেমনই একটা ভয় মনে কাজ করেছিল বউ ভাতের দিন রাতে। কি জানি কি হবে। বাবা ডিফেন্সে চাকরি করে, খুব রাগই শুনেছি। খুব কঠিন মনের নিষ্ঠুর টাইপের হয় এই সব লোকেরা যারা মিলিটারিতে চাকরি করে। সেই ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম প্রথম দিনের ফুল দিয়ে সাজানো বিছানাটায়। বুকের মধ্যে একটা দুরু দুরু ভাব তো ছিলই। বৌদি বান্ধবীদের থেকে শোনা কথাগুলো আরও ভয় ধরিয়ে দিয়েছিল এই রাতটার জন্য। আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে বৌদি ননদরা বসিয়ে দিয়ে গেছিল বিছানায়। বৌভাতের অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার পরে একসময় বৌদিদের দলের সাথে ওনার দেখা পেলাম। এমনিতেই অমিতের সাথে আমার কোনো তুলনা হয় না। আমি কোনো ডানা কাটা পরি নই, আর 5টা মেয়ের মতন অতি সাধারণ 8 পৌরে একটা মেয়ে। নিজের ভাগ্যে রূপবান কার্তিকের মতো চেহারার বরকে পেয়ে আমি তখন নিজেকে এতটা ভাগ্যবান মনে করিনি। কারণটা ছিল ভয়। ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়ার একটা কষ্ট মনে মনে তো ছিলই। তাই সেদিন ঘরের ভেতরে ঢুকে এসে দরজার ছিটকিনিটা তুলে দেওয়ার পরে বুকটা আরও কেঁপে উঠেছিল। এরপরে কি হবে এই চিন্তায় মুখটা নিচু করে ঘেমে যাচ্ছি বিছানায় বসে। এরপরে কি এই চিন্তাতেই খেয়ে যাচ্ছিল মনের ভিতর। ঠিক সেই সময় এক লাফে বিছানার উপরে উঠে বসল অমিত ঠিক আমার সামনে। আমি ততক্ষণে আরও ভয়ে জড়সড়। হঠাৎ 2 হাতে ঘোমটা তুলে দিয়ে আমার মুখের কাছে নিজের মুখটা এনে বেশ আওয়াজ করেই বলে ওঠে, হালুম। সেই আওয়াজেই আমার পিলে চমকানোর মতন অবস্থা। ছিটকে বিছানার আরেকটা কোণ সরে যেতে যাব, ততক্ষণে ধরা পড়ে গেছি অমিতের হাতে। হাতটা ধরে কাছে টেনে নিয়ে বলেছিল, আমি বাঘ না ভাল্লুক। বলেই হা হা করে হেসে উঠেছিল পরিস্থিতিটাকে সামলে নেওয়ার জন্য। কিছুটা ধাতস্থ হলেও ভয়টা তখনও কাটছিল না। আর ওদিকে নানা রকম ঠাট্টা তামাশা করেই যাচ্ছিল অমিত। মাঝে মাঝে আমার নাকটা টিপে দিয়ে বলছিল, এত ভয় পাও কেন? তুমি সহজ হও, আমি কি বাঘ? দেখতে পাচ্ছ আমাকে বাঘের মতন? এমন অনেক হাসি ঠাট্টায় একসময় সহজ হয়ে উঠেছিল ঘরের ভেতরের বাতাবরণ। একসময় আমিও খুব সহজ হয়ে উঠেছিলাম। যে লোকটাকে এতটা ভয় পেয়েছিলাম, ভোর হতে না হতেই সে ভয় কেটে গেল। সারাটা রাত গল্পগুজব হাসি ঠাট্টা করে কাটিয়ে দিল লোকটা। আমার মনের ভয়টা তখন পুরোপুরি কেটে উঠেছে। বাইরে তখন মোরগ ডাকার কক কক আওয়াজ, ভোর হবার সংকেত। সত্যি বলতে কি, আজ ওই রাতটার কথা মনে পড়লে খুব হাসি পায়। মনে মনে যে লোকটাকে এত ভয় পেয়েছিলাম সেদিন রাতে, সেই লোকটা কিন্তু একটু জ্বালায়নি আমাকে। আমার সাজ পোশাক যেমন ছিল তেমনই ছিল ভোর হওয়া অবধি। একটুখানি অসভ্যতা দিক দিয়ে যায়নি, যেটা আমার মনের ভয় ছিল। 1 মাসের ছুটিতে এসেছিল অমিত। বিয়ের পরে আরও 20 দিন ছিল আমার সাথে। আমাকে অনেক সহজ করার পরে নিজে থেকে বাধ্য হয়েছিলাম ওর আলিঙ্গনে যেতে। একবারের জন্য স্বামিত্ব ফলাতে আসেনি সেদিন। আজ মনে হয় এটাই হয়তো সত্যিকারের পুরুষত্ব। প্রত্যেক বছর 2 মাসের ছুটিতে যেত অমিত। সেই 2 মাসের দিকে চাতকের মতো তাকিয়ে থাকতাম, কখন কাছে পাবো। বাকি 10 মাস চিঠির আদান প্রদান কেটে যেত মনের আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনাগুলো। একদিন 2 দিন নয়, পুরো 28 বছর পরে রিটায়ার্ড হয়ে ভারত পেট্রোলিয়ামে পড়ে চাকরি। লকডাউনের কিছুদিন আগে শেষ হয়েছিল 2য় অধ্যায়ের কর্মজীবন। এরপরের সময় কেটে গেছিল দীর্ঘদিন। একে একে সবার দায়িত্ব পালন করে উঠেছিল। শ্বশুর মশাই শাশুড়ির ও দেহান্ত হয়েছিল। দেওর ননদেরা যে যার মতো বিয়ে হয়ে নিজেদের সংসারে চলে গেছিল। আমারও 1 মেয়ে 1 ছেলের বিয়ে চাকরির পরে সুপ্রতিষ্ঠা করে দিয়েছিলেন উনি। মুখ বুজে যথাসম্ভব কর্তব্য পালন করে গেছেন চিরদিন। এতদিনের বড় সংসার আজ সীমিত হতে হতে রয়ে গিয়েছি আমরা দুজন। কর্তব্যের মাঝে একান্ত করে পাওয়া হয়ে ওঠেনি আজ পর্যন্ত। তবে এই লকডাউনের সময়টায় দীর্ঘ এত বছর পরে একান্ত করে পেয়ে মনটা খুশিতে ভরে উঠেছিল। আবার ফিরে গিয়েছিলাম সেই 17 বছর বয়সের অধ্যায়ে। আমার ছেলে বড়, সে এখন মুম্বাইতে নিজের পরিবারের সাথে। মেয়ে এখন তার সংসার নিয়ে সেই সুদূর আমেরিকায়। এই লকডাউনে খালি ফোন ছাড়া কারোর সাথে যোগাযোগ হয় না। আত্মীয় স্বজনও অনেক, ওই খালি ফোনেই। আমার কাছে এই সময়টাই ওনার জন্য একদম সঠিক সময়, ঠিক মতন যত্নশীল হয়ে ওঠার। এতদিন খালি কর্তব্য আর কর্তব্য করতে করতে ঠিক করে কাছে পাওয়াই হয়ে ওঠেনি। সেই আফসোসটা এখন পুরো করে নিতে চাই মন প্রাণ দিয়ে।
দুপুরের পরে সন্ধে 6টার সময় চায়ের অভ্যেস। লকডাউনের পরে থেকে ওই কাজটা সযত্নে তুলে নিয়েছেন নিজের হাতে। এটা কি কম? আরও তো অনেক আছে, সবগুলো বলতে গেলে হয়তো রামায়ণ হয়ে যাবে। আর একটা কেয়ারিং কথা বলেই শেষ করব। বেশ কয়েকদিন আগের ঘটনা। বাজারে তখন চিংড়ি মাছ বেশ সস্তা। হঠাৎ দেখি বাজার থেকে কিলোখানেক চিংড়ি মাছ নিয়ে হাজির। বাজার দেখেই মাথাটা গরম হয়ে উঠল। বলে উঠলাম, এতগুলো আনার কি দরকার ছিল? আমার এখন রান্নার সময় এগুলো কখন বাছাবাছি করে রাখবো বলো তো? সেদিন একবার মুখের দিকে তাকিয়ে নাকটা টিপে দিয়ে ব্যাগটা নিয়ে চললেন বারান্দায়। জুত করে বসে অতখানি চিংড়ি মাছ নিজের হাতেই বেশ পরিষ্কার করে উঠলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই লোকটা সব পারে এটাই ভাবছি মনে মনে, কিন্তু তার মুখে একটুও বিরক্তির ছাপ নেই। বোধহয় এটাই কেয়ারিং। আজ আমি 58তে পা দিয়েছি। অমিতের নাই করে 64 বছর। ওর মধ্যে আলস্যতা খুঁজে পাই না আজও। তবে একটা জিনিস চাই, রাতে শোয়ার সময় আমার হাতটা ওর রোমশ বুকে কিছুক্ষণ বুলিয়ে দেওয়া। এটাই অমিতের সবথেকে প্রিয় অভ্যেস। আমিও তৃপ্তি পাই এতদিন ধরে কাছে থাকলেই এই অভ্যেসে যেন নিজেও অভ্যস্ত হয়ে গেছি। তাই তো মনে হয় ভালোবাসার কোনো বয়স নেই। এতদিন ছায়ার মতন থেকে গেছি ওনার জীবনে। এই বয়সে এই লকডাউন যেন আরও কাছে নিয়ে এলো আমাদের। আমার কাছে তো এটাই পরিতৃপ্তি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।